আমি আল্লাহর জন্য বর্ষাকে বিয়ে করব, আল্লাহকে খুশি করার জন্য বর্ষাকে বিয়ে করব। শান্তাপু আবার প্রশ্ন করছে যে আপনি বুঝছেন এখানে দুটো বাচ্চা, এবং তাই ভাই এটাও বলছে যে আমার বোন কিন্তু গাড়ি দিয়ে চলা মেয়ে, সে কিন্তু খুবই ফেমাস একটা মেয়ে এবং সে খুব স্ট্রাগল করা একটা মেয়ে, তাকে যে আপনি বিয়ে করবেন তার টাকা দেখে করতেছেন না তো? তাই ভাই এই প্রশ্নটাও করে। তখন বলছে না আমি আল্লাহর জন্য। তখন ভাইয়া বলছে সত্যি তো বুঝো রাসেল? হ্যাঁ আল্লাহর জন্য আমি ওকে বিয়ে করব। তখন ভাইয়া বলছে আলহামদুলিল্লাহ। জানেন শিল্পী সমিতির প্যানেল পরিচিতিতে সে আমাকে দেখে আমাদের চিত্রনায়িকা রত্না কবির আপুর কাছে বলে যে আমাকে বিয়ে করতে চায়। পরবর্তীতে রত্না আপুকে দিয়ে আমাকে ফোন করায়, সে আমার ফেসবুক আইডি নেয় এবং আমার ভাইয়ের মেয়ে তার ভাইয়ের মেয়ে টুনটুনিকে জিজ্ঞেস করে এটা কে। আমরা দুজন একই কালার শাড়ি পরা ছিলাম প্যানেল পরিচিতিতে, ব্লু কালারের। তো তখন টুনি বলে আমার ফুপ্পি। তোমার আপন ফুপ্পি? তখন টুনি উত্তর দেয় হ্যাঁ আমার আপন ফুপ্পি। পরবর্তীতে সে আমার নাম্বার মানে মেসেঞ্জার নেয়, নাম্বার না মেসেঞ্জার নেয়। তো সে নক করে আমাকে, সে যে বারবার বলছে বিয়ের কথা। আমি বলছি আমি আসলে প্রেম এই সমস্ত মানে হারাম সম্পর্ক থেকে অনেক দূরে। আমি ইন্ডাস্ট্রিতে বহু বছর ধরে আপনাদের সামনেই আমি বড় হয়েছি। আমি শিশু শিল্পী হিসেবে ইন্ডাস্ট্রিতে ঢুকছি, আজকে এতগুলো বছর গান করছি, এই করছি সেই করছি, যাই করছি আপনারা দেখছেন, সিনেমাতেও ছিলাম। আমি পরবর্তীতে সে আমাকে যে হাই দেয়, সালাম দেয়, সরি আসসালামু আলাইকুম সালাম দেয় মেসেঞ্জারে, ওই সালামটা আমি 2 দিন পরে আমি রিপ্লাই দিই। এটা কিন্তু সে নিজেও অনেক ইন্টারভিউতে বলছে, যেমন বেসরকারি টেলিভিশনে বিয়ের পর তো ইস্যুটা ভাইরাল হইল, তখন বিয়ের পরে সে কিন্তু দেখবেন অনেক ইন্টারভিউতে বলছে যে বর্ষা আমাকে 2 দিন পরে রিপ্লাই দিয়েছে। তো পরবর্তীতে সে যখন আমার সাথে কথা বলতেছে তখন আমি বললাম তার ইন্টেনশন ছিল আমার সাথে রিলেশন করার, প্রেম করার। তো ভাই আমার কথা হচ্ছে আমি একটা বিধবা মেয়ে, আমার হাজব্যান্ড মারা গেছে, আমার বাচ্চাটা 38 ডেজে আমার হাজব্যান্ডটা দুনিয়া থেকে চলে যায়, এবং আমার এত ছোট বাচ্চাটাকে নিয়ে স্ট্রাগল করে আমি বর্ষা যেইভাবে অনেক কষ্টে মুভ অন করছে, এটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সবাই দেখছে। বিকজ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমি সমস্ত কিছু শেয়ার করতাম, এভরিথিং। আমি কোথায় যাচ্ছি, কোথায় খাচ্ছি, কোথায় বসছি, কোথায় উঠছি, আমার কাজ, আমার সংসার, আমার ঘরের বাইরে কিছুই ছিল না। তো আমি তখন যখন দেখলাম তার ইন্টেনশন হচ্ছে সে প্রেম করবে, তা আমি বলছি দেখেন ভাই আমি প্রেম টেমে বিশ্বাসী না, আমাকে বিয়ে করতে হবে, এক কথায় বিয়ে করলে আসি নালে নাই। পরে সে বললো যে ঠিক আছে বিয়ে করব। পরবর্তীতে বিয়ের দিন তারিখ সে নিজে ঠিক করে, তার সিনেমার শুটিং চলে, শুটিংয়ের মাঝখানে আমি কিন্তু তাকে অবজার্ভ করার টাইম পাইনি, তাকে চেনার টাইম পাইনি, তাকে বোঝার টাইম পাইনি। তাকে আমি মানে সোশ্যাল মিডিয়াতে যেহেতু আমি কাজ করি, তাকে আমি স্ক্রল করতে করতে অনেক জায়গায় দেখতাম যে সে ডিবি অফিসের কার্যালয়ে বা এমুকের জায়গায় প্রতিবাদ সভায়, বিভিন্ন প্রতিবাদ সভা এটা সেটার মধ্যে সে থাকতো। তা আমি সেভাবেই তাকে চিনি, ভার্চুয়ালি, নট ফিজিক্যালি ওই দেখা প্যানেল পরিচিতির প্রোগ্রামে। আমার তায়েক ভাই তো আমার ভাই, সে তো সহসভাপতি ক্যান্ডিডেট ছিল, তো ভাইয়ার জন্যই আমার সেদিন মগবাজার কনভেনশন হলে মনে হয় প্যানেল পরিচিতিটা হয়েছিল, সেখানেই সে দেখে। তো পরবর্তীতে সে বিয়ের ডেট করে 16 তারিখ, হ্যাঁ 17 তারিখ নকশিপল্লী নামে একটা মানে রিসোর্ট আছে, এটার ইনভাইটেশনও অনেকে পাইছে, তো মানে ওকে দেওয়া হয়েছিল। তো নকশিপল্লী পুরো রিসোর্টটা বুক করা হয় বিয়ের জন্য, এবং সে শুটিংয়ে থাকাকালীন বলে যে আমি তো শপিং করতে পারছি না। ও তার আগে বলি, তার আগে সে আমার ভাই দিয়ে তায়েব এবং আমার আরেকটা বোন আছে ইউকেতে শান্তা আপু, তার সঙ্গে কথা বলে যে যেহেতু আমার বাবাটা অসুস্থ, আমার গার্ডিয়ান বলতে
মা আছে, কিন্তু ঢাকায় মানুষ, বুঝে না, একটু আগের মানুষ, চুপচাপ শান্তশিষ্ট। তো তাইব ভাই তাকে প্রশ্ন করছিল রাসেল মিয়াকে বিয়ের আগেই, এই আপনি যে বিয়ে করবেন, এবং ইউকে থেকে বসে শান্তাপও প্রশ্ন করছিল, আপনি যে বর্ষাকে বিয়ে করবেন, কেন করবেন? বর্ষার 2টা বাচ্চা আছে, আপনি নাকি আনম্যারিড, তাহলে বিয়েটা কেন করবেন? তখন সেই এভিডেন্সটাও আছে তাইব ভাইয়ের কাছে। তখন সে বলছে যে আমি আল্লাহর জন্য বর্ষাকে বিয়ে করব, আল্লাহকে খুশি করার জন্য বর্ষাকে বিয়ে করব। শান্তাপু আবার প্রশ্ন করছে যে আপনি বুঝছেন এখানে 2টো বাচ্চা, এবং তাইব ভাই এটাও বলছে যে আমার বোন কিন্তু গাড়ি দিয়ে চলা মেয়ে, সে কিন্তু খুবই ফেমাস একটা মেয়ে, এবং সে খুব স্ট্রাগল করা একটা মেয়ে, তাকে যে আপনি বিয়ে করবেন তার টাকা দেখে করতেছেন না তো? তাইব ভাই এই প্রশ্নটাও করে। তখন বলছে না আমি আল্লাহর জন্য। তখন ভাইয়া বলছে সত্যি তো, বুঝছো রাসেল? হ্যাঁ আল্লাহর জন্য আমি ওকে বিয়ে করব। তখন ভাইয়া বলছে আলহামদুলিল্লাহ, তাহলে তো ভালো। একে বিধবা, তারপরে ছোট সন্তানটা বাবা হারা, মেয়েটা, একা লাইফ লিড করি, হ্যাঁ আত্মনির্ভরশীল, কিন্তু একা তো জীবনযাপন করি। তো ভাইয়া ভাবছে যে যাক আলহামদুলিল্লাহ, যে মানুষটা বারবার আল্লাহর নাম নেয়, আল্লাহর জন্য বিয়ে করবে, আল্লাহর জন্য বিয়ে করবে, আল্লাহকে খুশি করার জন্য বিয়ে করবে, বিভিন্ন টক শোতেও আছে দেখবেন, তাহলে মনে হয় আল্লাহর জন্যই বিয়ে করবে। তো ভাইয়া বলছে ঠিক আছে। ভাইয়া 2-4 জায়গায় খোঁজ নিছে। আপনারা ঠিক তাকে যেভাবে চিনেন ভার্চুয়ালে, সে খুব প্রতিবাদী, এই সেই। ব্যক্তিগতভাবে যারা চিনেন তারা হয়তো ওর আসল চরিত্র জানেন, কিন্তু ব্যক্তিগতভাবে যারা চিনেন না তারা তো বলতে পারবে না। তো ভাইয়া যাদেরকে ফোন দিচ্ছে তারা ব্যক্তিগতভাবে চিনেন না, তারা এফডিসি থেকে চিনে। তো তারা বলছে ভাইয়াকে যে হ্যাঁ ভালোই ছেলেটা। এখন আপনারাও তো জানতেন না যে তার আগে বিয়ে হয়েছিল 2000, আর তার 14 বছর আগে বিয়ে হয়েছে, সেই ঘরে একটা 11 বছরের ছেলে আছে, আপনারাও জানতেন না। ইভেন 2020 সালে নিঝুম সরকার নামে একজনের সাথে তার বিয়ে হয়েছে, যেটা গতকালকে রাতে প্রমাণ হয়েছে, সেটাও আপনারা জানতেন না। দুইটা বিয়ে আপনারাই জানতেন না, তাইলে তায়েব ভাই কোত্থেকে জানবে বলেন? আজকেও একটা বের হয়েছে, লিভ টুগেদার। তো এই যে জিনিসগুলা, এগুলা তায়েব ভাই কোত্থেকে জানবে যদি আপনারা, আমার ভাই ব্রাদার, এই সাংবাদিকরাই তো এইটা সবার আগে জানার কথা, সে তাদের কাছ থেকেই লুকাইতে পারছে। আর ভাইয়া তো ভাইয়া, বুঝেনি আপনারা। আর আমি তো একটা নগণ্য মানুষ, মানে একটা নারী, আমি কিভাবে এত সোর্স নিব? আর সে সেই সুযোগটা দেয় নাই। সে বলছে কি তার বাবা নাই, তার মা নাই, তার কেউ নাই দুনিয়াতে। হেলেনা জাহাঙ্গীর আপা বিয়েতে ছিল, বিয়েতে কিন্তু আর কেউ ছিল না। তো পরবর্তীতে নকশিপল্লীতে যখন কার্ডও দেওয়া হয়, কার্ড আমি অনেককেই পাঠাইছিলাম, অনেক জার্নালিস্ট, অনেকগুলা, আমার বিয়েতে কিন্তু অনেকগুলা ক্যামেরাও এসেছিল। এখন ভাই আমি হালাল সম্পর্কে বিশ্বাসী, আমি বিয়েতে বিশ্বাসী, আমি হারাম সম্পর্কে যাব না। এখন সে যখন বলছে যে আমি আল্লাহর জন্য বিয়ে করব, আমি ওর ক্ষত দাগটা দেখে আমার খারাপ লাগছে, ও বিধবা, ওর 2টো বাচ্চা আছে, দায়িত্ব আমি নিব, তখন সবাই ভাবছে যে আরে আনম্যারিড একটা ছেলে এইভাবে করে দায়িত্ব নিতে চায়, নিশ্চয়ই ভালো কিছু আছে, এটাই সবার ধারণা হয়েছে। এবং সবাই বাহবা দিছে, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আমি বলছি আল্লাহ তুমি আমাকে মিলাই দিছো। কিন্তু এটা তার আসলে মূল প্রতারণার একটা, মানে শুরুটা পন্থাটা আপনি শেষ করুন, তারপরে আমরা প্রশ্নে যাব। জি। তো পরবর্তীতে সে বিয়ের আগের দিন সে অসুস্থ হয়ে যায়। 50,000 টাকা সে পাঠায় যে সে শপিং করতে পারবে না। হেলেনা আপা, রত্না আপা, তারপরে মানে বিয়েতে যারা যারা গেস্ট থাকবে তাদের জন্য শাড়ি টাড়ি কেনার জন্য সে 50,000 টাকা তার এক লোকের মাধ্যমে পাঠায়, যে আমি শুটিংয়ে আসি, 50,000 টাকা পাঠালাম এগুলো দিয়ে গিফট আইটেমগুলো কিনতে। তো পরে আমি গিফট আইটেমগুলো কিনলাম, আমার মার জন্য শাড়ি কিনতে বললো, ঠিক আছে কিনলাম, অ্যাজ ইউজুয়ালি যেটা হয়। আর তার শপিং তো আমি করতেছি, সেটা কালকে সোশ্যাল মিডিয়ায় দেখাইছি, তাকে প্ল্যাটিনাম রিং থেকে শুরু করে, গোল্ড থেকে শুরু করে পুরো একটা ডালা তাকে সাজায় দিছি, আমাদের যেটা রীতিনীতি আর কি। তো পরবর্তীতে দেখলাম তখন সে সিরিয়াস। অ্যান্ড 15 তারিখে মনে হয় মোস্ট প্রবলি হঠাৎ করে ফোন আসলো, সৈকত নামে এক ছেলে ফোন দিল তার নাম্বার দিয়ে শুটিং সেটে। তখন সে মেবি ওটা কি যেন সাইনবোর্ড না কোথায় যেন, বাংলো বাড়িতে, আপার বাংলো বাড়িতে শুটিংয়ে। তো পরে সেই শুটিং সেট থেকে সে অসুস্থ হয়ে গেছে, সৈকত ফোন দিল অসুস্থ, আপা সে অসুস্থ হয়ে গেছে।
তা আমি দৌড়ে অ্যাজ ইউজুয়ালি গাড়ি নিয়ে ছুটে গেছি, গিয়ে দেখি সে ওখানেই সাইনবোর্ডে একটা হসপিটালে পড়া, পেটের মধ্যে হাত দিয়ে রাখছে। কি হয়েছে? শুটিং সেটের মধ্যে নাকি তার খারাপ লাগতেছে, সে মরে যাবে, তার পেটের ব্যথা। তো আমার কথা হচ্ছে ভাই, একটা মানুষ মৃত্যুর শয্যায়, তাকে তো নিশ্চয়ই চিকিৎসা কেউই নাই। তখন হেলেনা আপা নাকি রওনা দিছে। তো ডিরেক্টর, যে সিনেমার যে ডিরেক্টর, তাকে বলতেছে যে এখানে তো কোনো চিকিৎসা হচ্ছে না, এখানে কি করতেছেন, চলেন নিয়ে চলেন। তো এখানে নারায়ণগঞ্জের আশেপাশে কোন ভালো হসপিটাল আছে? আমার গাড়িতেই তাকে তুলি, ওই ডিরেক্টর এবং ওই যে সৈকত নাকি অ্যাসিস্ট্যান্ট নাকি জানি না, তারা সহ আরও লোকজন সহ চলে যাই হচ্ছে ল্যাবেডে, নারায়ণগঞ্জ ল্যাবেডে নিয়ে তার A to Z সব টেস্ট করাই, সব টেস্ট, যে কোথা থেকে তার আসলে কী হয়েছে। সে বলতেছে তার পেটের ব্যথা, সে মরে যেতেছে, পড়ে যাচ্ছে, আলট্রা করানো হয়েছে, আমার কাছে সব রিপোর্টও আছে, আলট্রা থেকে শুরু করে, ব্লাড টেস্ট থেকে শুরু করে, ইউরিন থেকে শুরু করে সব করানো হয়েছে, তার কিছুই নেই। তো ইনস্ট্যান্ট ডক্টর বললো যে তার রেস্ট দরকার, সেটা না 10 days ধরে শুটিংয়ে আছে, 10 days or 8 days তার রেস্ট দরকার, ডিহাইড্রেশন হতে পারে কিন্তু তার বডিতে তেমন কোনো কিছু নাই, তাকে রেস্ট দিতে হবে। তো দ্যাট দ্য মোমেন্ট আমি হেলেনা আপা চলে আসছে ল্যাবের হসপিটালে, বিলও আমার দেয়া, ওই হসপিটালের বিলগুলোও আমি পরিশোধ করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সেই সামর্থ্য দিয়েছে, আমি করেছি। হাসপাতালের বিল দিয়েছে, এটা তো ভাগ্য, এটা কয়জনের হয়, এটা আল্লাহর রহমত। তো পরবর্তীতে হেলেনা আপা আমাকে বলে কি যে বর্ষার বাসা তো ওর বাসার কাছে, মানে এই নারায়ণগঞ্জ থেকে কাছে তখন আমি যাত্রাবাড়িতে থাকি। তো হেলেনা আপা আমাকে বললো যে যাত্রাবাড়িতে যেহেতু, তুই এক কাজ কর, বর্ষা তোমার বাসায় কে কে আছে? তা আমি বললাম আমার বাসায় পরিবার, স্বামী ছাড়া পরিবার, আমি তো বিধবা, আমার মা আছে, আমার খালামণি আছে, আশেপাশে সব আত্মীয় স্বজন, আমার 2 ভাই, মেজোটা অনার্স 3rd ইয়ারে আর ছোটোটা ইন্টার 1st ইয়ারে, আমার 2 সন্তান আর কাজের লোক, ড্রাইভার, এই থাকে আমার বাসায়। পরে বললো তাহলে তোমার বাসায় নিয়ে যাও, তুমি টেক কেয়ারটা একটু করো, দেখো কি হয়। তখন একবারের জন্য আমি কালকে যে বিয়ের ডেট, এটা আমি বলিও নাই তাকে। পরে বাসায় নিয়ে আসলাম, এনে একটু পর পর প্রেশার মাপলাম, তাকে গ্লুকোজ খাওয়াইলাম, তার সেবা যত্ন করলাম, আমার মা করলো। একটা পেশেন্ট, তাকে ঘাড়ে ধরে আমার ভাই নিচে থেকে উঠালো 3 তলায় গাড়ি থেকে নামায়া। আমি কিন্তু বাসায় আসতে আমি বলি নাই, হেলেনা আপা বলছে যে বাসায় নিয়ে যাও। তো আমার বাসায় যাওয়ার পরে সবাই মিলে তাকে টেক কেয়ার করলাম। সারা রাত এই বিছানাটা, এই নিচে আমি বসা, তার প্রেশার মাপতে থাকলাম, তার পালস মাপতে থাকলাম, যে তার সব কিছু ঠিক আছে কিনা। ওভার দ্য ফোন আমার এক বোন আছে, তাকে আপডেট দিতে থাকলাম ডাক্তার যে এই অবস্থা। রিপোর্টের জন্য ওয়েট করলাম। পরের দিন যখন রিপোর্ট আসলো, সে ওকে। তারপরে সে উঠলো সুস্থ, সে মোটামুটি সুস্থ। সে উঠলো, উঠে বললো যে বর্ষা, মা কই? মা মানে আমার মা। আর আমার খালাকে বললো ছোট মা, ছোট মা কই? মা, ছোট মা চিৎকার করলো। তা আমি বললাম কি হয়েছে আমাকে বলেন। তখন আমি আপনি করে বলেন। পরে বলে ওনাদেরকে ডাকো। পরে আমি ডাকলাম। পরে বলে মা, আমি তো খুব অসুস্থ, বর্ষা তো বিয়ের আয়োজন, সমস্ত কিছু ইভেন্টও চলে গেছিলো, আয়োজন নকশিপল্লিতে করা হয়েছিল, তাইলে এখন 17 তারিখ বিয়ের ডেট ছিল নকশিপল্লিতে, এবং নকশিপল্লিতে খবর নিলেও পাবেন ওই ডেটটা লক ছিল নকশিপল্লি। পরবর্তীতে নকশিপল্লি রেস্টুরেন্টটা সে ক্যান্সেল করে, মাকে ডেকে বলে যে বিয়ে হবে ঘরে, আমি মিডিয়া ফেস করব না, আর আমার সোহেল মা অনেক অসুস্থ, আমি বিয়ে করব। তো অবশ্য যখন আমার সোহেল অনেক অসুস্থ, আম্মু বলতেছে তাহলে থামো, কদিন পরে বিয়ে করো, এত তাড়াহুড়া তো নাই, বর্ষা তো চলে যায়নি, তুমিও চলে যাও নাই, আগে সুস্থ হও। তখন আমি বললাম দেখেন, আগে সুস্থ হন, তারপরে বিয়ে করেন, আগে আপনার সুস্থতা জরুরি, আগে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আপনার হেলথ। পরবর্তীতে তাকে মানে আম্মুও বললো, আমিও বললাম। সে বলে না, বর্ষা মেহেদি দিছে। আমি তো সে যেদিন অসুস্থ হয় তার আগের দিনই মেহেদি পড়ছি, কারণ মেহেদির কালার আসতে 48 ঘন্টা সময় লাগে, অর্গানিক মেহেদি 24 ঘন্টা 48 ঘন্টা লাগে। তো আমি মেহেদি পড়ছি। তখন বলতেছে বর্ষা মেহেদি পড়ছে, আমি হচ্ছে গিয়ে করি, কি বলে, আমি বিয়েটা এখানেই করি, কাজী ডেকে নিয়ে আসেন আমার বাসাতেই। তখন আম্মু বলছে বাবা, এইভাবে আমাদের বিয়ে শাদী হয় না, তোমার গার্ডিয়ান আনো, তোমার পক্ষ থেকে তো কাউকে না কাউকে লাগবে। আমার ছোট খালামণি বলছে তোমার পক্ষ থেকে কাউকে না কাউকে লাগবেই।
তখন সে কাউকে না কাউকে, সে তার বোন নাই, তার মা নাই, তার বাবা নাই, কেউ নাই, সে নাকি এতিম। তখন যখন বলছে এতিম, এখন ভাই একটা মানুষ এতিম, তার গার্ডিয়ান নাই, তাহলে কি করবেন আপনারা? নিশ্চয়ই আপনাদের বোনরে কিভাবে বিয়ে দিবেন? নিশ্চয়ই তখন বলবেন যে আরে এতিম ছেলেটা বিয়ে করতে চাচ্ছে, ঠিক আছে দেই। মেয়েটা দগ্ধ, অসহায়, অবশ্যই অসহায়, অবশ্যই আমি একজন সারভাইভার, এটা স্বীকার করতেই হয়। সারভাইভ করে করেই তো আজকে আমি এখানে পৃথিবী থেকে। তো সবই আল্লাহর, আমার হাতে তো কিছু নাই। তো আমি তো আসলেই অসহায়। তো পরে আমার খালামণিরা বললো যে না বাবা, কাউকে না কাউকে লাগবে। তখন সে হেলেন আপাকে ফোন দিল, হেলেন আপা আমার বিয়ে অমুক টাইমে, অমুক সময়ে, অমুক জায়গা বলতে রত্না আপার বাসায় শেষ তৈরি করলো। আপনারা নায়িকা রত্না কবিরকে জিজ্ঞেস করলেও পাবেন। রত্না কবিরের হাজব্যান্ডকে ফোন করছে, ভাইয়াকে ফোন করে বলছে যে ভাইয়া এই কয়জনের আয়োজন আপনি করেন। তো যখন এটা বলছে তখন আমি বলছি আর ইউ শিওর, আপনি কি সত্যি বলছেন, আপনি শিওর? পরে বলে হ্যাঁ আমি শিওর। সে পাঞ্জাবি পরছে, শেরওয়ানি প্যাক করাইছে, সে আমাকে একটা ডায়মন্ডের নাকফুল 7000 টাকা প্রাইস, লাল রুবির একটা কিনে দেয়, এবং বিয়ের শাড়িটা সে লাল রঙের একটা শাড়ি কিনে দেয় হচ্ছে ইসে থেকে, কি বলে ওটা জায়গাটার নাম, বেনারসি পল্লী থেকে। তো পরবর্তীতে সে ওই শাড়ি পরেই, এবং সে আমাকে সাজতেও দিবে না, মানে কোথাও আমি যে সেলুনে যাব, মানে আমি তো অনেকগুলো ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসিডার, অনেকগুলো সেলুনেরও ব্র্যান্ড অ্যাম্বাসিডার, আমাকে যে সাজাবে কথা ছিল বিয়েতে, মানে বিশাল আয়োজন হবে, ওই আপু ফোন দিচ্ছে যে বর্ষা আসবি না তুই? তখন বললো কি যে আমাকে বললো তোমার সেলুনে সাজতে হবে না, অন্যের কাছে সাজতে হবে না, তুমি নিজেই অনেক ভালো সাজো। আমি তো ওকে ঠিক আছে, আমার খালামণি বললো ঠিক আছে, যে আমার ও যেহেতু হাজব্যান্ড হতে যাচ্ছে, যা বলে তাই মানো, তার সৌন্দর্য, তার কাছে চোখের সৌন্দর্যটাই তো আসল। পরবর্তীতে আমি কোনো সেলুনে যাই না, তখন ওখান থেকে সবাইকে নিয়ে সে যায় হচ্ছে রত্না কবির আপুর বাসায়, রামপুরায়। সেই বাসায় গিয়ে বিয়ে হয়, এবং বিয়ের মধ্যে আমার পক্ষ থেকে তায়েব ভাই, আমার পক্ষ থেকে আমার আরেকটা দাদা, আমার পক্ষ থেকে আমার মা, আমার 2 বাচ্চা, আমার হেল্পিং হ্যান্ড, আমার ছোট খালামণি, খালাতো ভাই, খালাতো বোন। এখন সে এতিম, তার পক্ষের কেউ নাই, তার একমাত্র গার্জিয়ান হচ্ছে হেলেনা আপা। আপনারা দেখবেন সে বিয়ের ফুটেজে আছে যে আমার একমাত্র গার্জিয়ান হেলেনা জাহাঙ্গীর। তো তার একমাত্র যখন গার্ডিয়ান হেলেনা জাহাঙ্গীর, ইটস মিন এ লট। হেলেনা জাহাঙ্গীর আমাদের জন্য একটা, মেয়েদের জন্য বিশেষ করে, সে ব্যবসা প্রতিষ্ঠান, তারপরে তার কি বলে, তার সার্বিক বিবেচনা করলে সে ফেমাস একটা মুখ, তাকে অবশ্যই আমরা বিশ্বাস করি, অবশ্যই বিশ্বাসযোগ্য। কারণ আমি আপাকে, ওনাকে চিনি অনেক বছর ধরে, অনেক আগে থেকে আমি ওনাকে চিনি, হাই হ্যালো সম্পর্ক আছে, এত গভীর সম্পর্ক না, হাই হ্যালো। যাই হোক, মানে আমি আমারটা শেষ করি। তো পরবর্তীতে সে একমাত্র হেলেনা আপাই ছিল তার সাক্ষী বিয়ের, এবং হেলেনা আপার হাজব্যান্ড দুলা ভাই, জাহাঙ্গীর ভাই, এবং হেলেনা আপার মেয়ে বিয়েতে উপস্থিত ছিল, একমাত্র গার্ডিয়ান তার পক্ষ থেকে। আর রত্না আপার জামাই কেউ তার গার্ডিয়ান বানাইছে, মনে হয় সাক্ষী রত্না আপার জামাইও দিছে কাবিন নামা, আই এম নট শিওর। কাবিনের মধ্যে আপনারা দেখবেন বিয়ের মধ্যে দেনমোহর নিয়ে একটা ঝামেলা হয়েছিল, কারণ আমি তো ভাই টাকার জন্য বিয়ে করি নাই, আমি বিয়ে করছি সংসারের জন্য। দেনমোহরে 1 টাকা হোক, লাখ টাকা হোক, আর কোটি টাকা হোক, সংসার তো সংসারই। আমার বাচ্চাদের বাবা রূপান্তরিত হয়ে আসবে, আমার কাছে তো সেটার প্রায়োরিটি আগে। তো হেলেনা আপা বলছে বিয়েটা 1 টাকায় কাবিন হোক, ভাইরাল হবে, ওই লাইফটা আছে অনেকের কাছে আছে, ওটা অনেকগুলো ব্র্যান্ডেও আছে, লাইফটা এখনও আছে। তো আপা বলছে 1 টাকার কাবিন হোক। তখন হেলেনা আপাকে আটকাইছে উনারই হাজব্যান্ড, যে না, মানে দুলাভাই আটকাইছে, না কাবিন হবে 15 লাখ টাকা। এর মধ্যে তায়েব ভাই বলছে কাবিন হবে 30 লাখ টাকা। তায়েব ভাই বলছে আমার বোনের বিয়ে 30 লাখ টাকা কম হবে না। তো এই যে সিচুয়েশনগুলো, আমি কিন্তু তখন বউ সেজে বসছি, ইভেন তো মানে কি বলে, আরে কাজী বসা। তখন দেনমোহরের এই ঝামেলা আমাকে বলে, আমাকে পাশে থেকে বলতেছে তুমি কি বলো, তুমি কি চাও, কোটি টাকা কি চাও? আমি বলছি আমি কিছু জানি না, আমার গার্ডিয়ান যারা আছে তারা যে সিদ্ধান্ত নিও আমি সেই সিদ্ধান্তেই অটুট। তারপরে কি করলো, আমার রত্না আপু বললো যে 10 লাখ টাকা, রত্না আপু আর কে যেন বলো 10 লাখ। পরে ও 10 লাখে রাজি হলো, 10 লাখ টাকা কাবিন। আর ও যে 50,000 টাকা দিছে
আর 1.5 লক্ষ টাকা যে ও দিছে টোটাল 1.5 লক্ষ, না 1.5 লক্ষ টাকা টোটাল দিছে শপিং করতে। মানে ওই যে লাল রঙের শাড়ি, তারপরে সবার জন্য কেনাকাটা, একটা ডায়মন্ডের নাকফুল সহ, কাজের খরচ সহ, ইভেন ওখানে যে খাবারের ডালা, খাসির ডালা তন্নিস কিচেন থেকে পাঠানো হয়েছে স্পন্সর, এবং রত্না পূজা আয়োজন করছে, মিষ্টি টিষ্টি হাবি যাবি এই সমস্ত কিছু। তারপরে যে গেট কাটে না, কি বলো ওটাকে, বাসর ঘরের যে গেট কাটে, ওটার জন্য ওই 1.5 লাখ টাকা থেকেই সে সব খরচ করছে। তো যখন সে আমার মনে হয় সে আমাকে বলতেছে 10 লাখ টাকা কাবিন, 10 লাখ টাকা কাবিন, তখন আমি বললাম, আমি নিজে থেকে বলছি যে 2 লাখ টাকা উসুল দেন। কিন্তু 2 লাখ টাকা উসুল দেওয়ার মতো কিন্তু সে না আমাকে গহনা দিছে না কোনো কিছু দিছে, নট আ সিঙ্গেল অর্নামেন্টস। যেই অর্নামেন্টসগুলো আমি পরাছিলাম গোল্ডের, সব কিন্তু আমার ব্যক্তি আমার। এবং তাকে বিয়েতে এই যে আমার এই আংটিটা কিন্তু আমার নিজের কেনা, আমি সবাইকে দেখাইছি, এটা এই যে বিয়ের আংটি সলিটারির, এটা কিন্তু সে আমাকে পরায় দিছে, আমি দেখাইছি। এবং তাকে আমি প্ল্যাটিনামের 2,90,000 টাকা দাম, রিসিডও আছে আমার কাছে, প্ল্যাটিনামের রিং আমি তাকে বিয়েতে পরায় দিছি, এবং গলার চেন 12 আনার একটা চেন গোল্ডের তাকে পরায় দিছি, সেটা রিসিডও আছে। এবং শেরওয়ানি থেকে শুরু করে একটা ছেলের আফটার শেভ যা যা লাগে, আমরা তো ভাই সামাজিকতা নিয়ে চলি, পুরো একটা ডালা আপনারা গতকালকে লাইভে গেলেই পাবেন যে আমি দেখাচ্ছি, বা লাগলে আমি দিয়ে দিব, যে হলুদের ডালাটা দেখবেন যে হলুদ দিতেছে সে বলছে যে আমাকে হলুদ দাও, পাঞ্জাবি পরা। ওই দিন রাতে, যেদিন রাতে বললো যে কালকে বিয়ে হবে রত্নার বাসায়, ওই দিন রাতে সে আমার বাসায় বসে, আমি তো সাজবো না, আমার মন খারাপ, আমি সারাদিনে তার সাথে হাসপাতালে, সারা রাত তার জন্য সজাগ, কিসের বিয়ে, কিসের কাবিন, বিয়ে কয়দিন পরে হোক, আমি নিজেই রেডি না, প্রিপেয়ার না, বিয়ের জন্য একটা প্রস্তুতি লাগে না। তো সে হুট করে 17 তারিখের বিয়ে কিন্তু আবার 16 তারিখে নিয়ে আসলো, আগের দিন নিয়ে আসলো, তাও রত্না কবিরের বাসায়। পরে আমি কি করব, আমি নিজেও বুঝতে পারিনি ওই সিচুয়েশনে। আমি ঠিক আছে, ওই দিনই সে গায়ে হলুদ দিল, গায়ে হলুদ মানে আমার খালারা সবাই মিলে একটু হলুদ ছোঁয়াইলো, যেহেতু ও এতিম, ওর কেউ নাই, কে ওরে হলুদ ছোঁয়াবে। তো আম্মু বলতেছে, বাবা তুমি আনম্যারিড একটা ছেলে, সব ছেলেদের একটা স্বপ্ন থাকে গায়ে হলুদের, তাহলে আমরা একটা হলুদের আয়োজন করি। তখন আম্মু গিয়ে ঘরোয়াভাবে ডালা কিনে নিয়ে আসে, এনে ওকেও হলুদ ছোঁয়ায়, ওকে সালামি দেয়, আমাদের যে নিয়ম যে গায়ে হলুদে বরকে সালামি দেয়া, হলুদ দেয়া, ট্রেডিশন যেটা, ডালা দেয়া, এগুলা করছে। তো ও তো এতিম, ওর তো কেউ নাই, বারবারই যখন ওকে বলা হয়েছে কাউকে আনো, বলছে আমি এতিম, আমার কেউ নেই। এখন বিষয়টা হচ্ছে 17 তারিখের বিয়ে 16 তারিখে নিয়ে আসলো সে, অসুস্থের নাটক করলো সে। যদি এখন এটাকে নাটকই বলি, কারণ যদি অসুস্থের নাটক না হইতো, এমন কোনো রোগ হইলে ভাই রিপোর্টে তো আসতো, তখন তো বুঝি নাই। এখন আমার কাছে সব খোলাসা, রিপোর্টগুলো আপনাদের কাছে দিয়ে দিব ল্যাবেডের। তার নট এ সিঙ্গেল প্রবলেম ধরা পড়ছে, তার পুরো বডি হোল চেক আপ করানো হয়েছে ল্যাবেড থেকে নারায়ণগঞ্জ, তার নট এ সিঙ্গেল প্রবলেম ধরা পড়ছে। মানে টোটালি নাটক ছিল সাজানো, হয়তো এটা সাজানো নাটক ছিল,